ঈদের আগে শেষ কর্মদিবস ছিল বৃহস্পতিবার, সেই হিসেবে শুক্রবার ঈদযাত্রার প্রথম দিন। তবে নারীর টানে মানুষের এই ছুটে চলা শুরু হয়েছে আগের দিন রাত থেকেই। ট্রেনের যাত্রায় মানুষের ভিড় বরাবরের মতো ছিল, চোখে পড়ার মতো। সকালে যাত্রা স্বাভাবিক থাকলেও বিকেল নাগাদ শিডিউল বিপর্যয় শুরু হয় কমলাপুর রেল স্টেশনে। যেমন রাজশাহীগামী সিল্ক সিটি ট্রেনটি ছেড়ে যায় নির্ধারিত সময়ের 1 ঘন্টা 45 মিনিট পরে। খুব ভয়াবহ ভাই, এত ভিড় আর এত গরম, অনেক কষ্ট হইতেছে। বাচ্চাদের নিয়ে উঠতে অনেক একটু ঝামেলা হয়েছে। 2:45-এর ট্রেন, এটা ছাড়বে যে কখন। পরিবেশ ভয়াবহ অবস্থা, মানে লোকের ক্যাপাসিটি অনুযায়ী কয়েক গুণ বেশি। সড়ক পথেও মানুষের ভিড় বেশি। দুপুরের পর থেকে বিশেষ করে ঢাকা থেকে বের হওয়ার উত্তরবঙ্গগামী সব পথে গাড়ির জটলা ছিল চোখে পড়ার মতো। গাজীপুরের চন্দ্রা মোড়ে শত শত বাসের জটলা। বেলা যত বেড়েছে তা যেন আরও বেশি দীর্ঘায়িত হচ্ছে। রেগুলার আমাদেরকে 700-800 টাকা ভাড়া থাকে, সেই জায়গায় আমাদের ভাড়া এখন বর্তমানে 2200-2100, মানে যার কাছ থেকে যেরকম নিতে পারে। তো আর এখন যেগুলো লোকাল ভাবে যাবে এরাই যাচ্ছে 1000-1200 টাকা। ওদিকে দক্ষিণবঙ্গের পথে সড়কে মাওয়া এক্সপ্রেসওয়েতে সকাল থেকে গাড়ির ভিড় বাড়তে থাকে। পদ্মা সেতু টোল এক্সপ্রেসকে কেন্দ্র করে প্রায় 10 কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়, তবে বিকেল নাগাদ তা স্বাভাবিক হয়েছে। ঈদযাত্রা নিয়ে সকালে সংবাদ সম্মেলনে কথা বলেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বলেন, সড়কে চাপ আছে, তবে জটলা নেই। রাস্তার জন্য কোথাও যানজট হবে এমন বিষয় নেই। বাংলাদেশে সর্বকালের সবচেয়ে ভালো সড়ক এখন শেখ হাসিনার সরকারের আমলে হয়েছে। নৌপথে 22টি জেলার যাত্রা মোটামুটি নির্বিঘ্ন সড়ক কিংবা রেলের তুলনায়। তবে প্রত্যেকটি লঞ্চ কানায় কানায় পূর্ণ যাত্রীতে, কোনোটি বেশি যাত্রী নিয়ে রওনা হয়েছে বর্ষার এই মৌসুমে। আমরা বরাবর দক্ষিণে, তো এই কারণে আমাদের লঞ্চের সুবিধা। যারা পশ্চিম দক্ষিণ দিকে দাঁড়া দেয় তাদের জন্য আবার আর কি পদ্মা সেতু দিয়ে সুবিধা। এখনো লঞ্চ আসেনি, আসবে আরো 3 ঘন্টা পরে। বাড়িতে পৌঁছাতে পুরো সকাল হয়ে যাবে। এইটাই তো সবচেয়ে বড় পাওয়া, আত্মীয় স্বজন সবার লাগে ঈদ করলাম। দক্ষিণ পশ্চিমের 42টি রুটে ঈদের আগের দিন পর্যন্ত ছোট বড় মিলে প্রতিদিন 100টি লঞ্চ ছেড়ে যাবে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। তিস্তার পানি নিয়ে বাংলাদেশ ভারত সম্পর্কের জলঘোলা কম হয়নি। বাংলাদেশ ভারতের সম্পর্ক উন্নয়নে নতুন দিগন্তের নতুন সূচনা শীর্ষক গোলটেবিল আলোচনাতেও প্রাধান্য পেল সেই ইস্যুই। প্রতিবেশীদের কাছ থেকে আমরা যা পাবো সেটার নিরিখে আমরা তাদেরকে দিব না, আমরা তাদেরকে বেশি দিব। পাশাপাশি উঠে আসে সীমান্ত হত্যা ও প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফর। অনুষ্ঠানে কূটনীতিকরা বলেন, তিস্তার পানির ন্যায্য হিস্সা আদায়ে তৎপর হতে হবে বাংলাদেশকেই। তবে এই ক্ষেত্রে তৃতীয় দেশের স্বার্থ থাকায় দেয়া হলো সতর্কতার পরামর্শ। তিস্তার যে প্রজেক্টের একটা অংশ সে করবে, অন্য অংশ চীন করুক বা অন্য করুক, সেরকম এই নেগোসিয়েশনটা হয়তো এবার হবে। নদীর পানি বন্টন নিয়ে যারা আলাপ আলোচনা করেন বাংলাদেশে, তাদের প্রস্তুতি যেন সঠিক থাকে। অনেক ক্ষেত্রে আমি দেখেছি আমাদের পক্ষে প্রস্তুতি অনেক কম, তথ্য অনেক কম থাকে। এক প্রতিবেশী না, আমাদের অনেক প্রতিবেশী আছে যারা আমাদেরকে সহায়তা করতে চান। তো সেইগুলোতে আমরা কিন্তু তারপরে আমাদেরকে দেখতে হবে যে কে আমাদেরকে সবচেয়ে ভালো শর্ত দিতে পারে, সেই অনুযায়ী আমাদেরকে করতে হবে, জাতীয় স্বার্থ, আমাদের বাংলাদেশের স্বার্থ রক্ষা করে। দীর্ঘদিন ধরে অনন্য মাত্রায় বাংলাদেশ ভারত সম্পর্ক আদায় হয়েছে ছিটমহল সমুদ্র সীমা। আলোচনায় ভার্চুয়ালে যুক্ত হয়ে ভারতের সাংবাদিকরা জানান, তিস্তা ইস্যুতে চিরাচরিত নিয়মে না হলে অবলম্বন করতে হবে ভিন্ন পন্থা। এবং তিস্তাতে যেহেতু পর্যাপ্ত জল নেই, তাই তিস্তাকে দুটো দেশ কিভাবে ইউজ করবে সেটার জন্য কিন্তু ভাবনা চিন্তার লেভেলটা একটু চেঞ্জ করতে হবে। এবং সেক্ষেত্রে যেটা অত্যন্ত প্রয়োজনীয় করে সেটা হচ্ছে নদীটাকে আমাদের বাঁচাতে হবে। দুটি দেশ মিলে যৌথভাবে দুটি প্রান্তে, এখানে কোনো চুক্তিরও হয়তো দরকার নেই, জলাধার তৈরি করে বর্ষার পানি সঞ্চয় করা যায় কিনা, যে প্রস্তাবটা বাংলাদেশের আছে, যেটা নিয়ে কথা হয়েছিল। আমি জানি যে বাংলাদেশ যেটা সমাধান বলেছে যে ভারতের স্বার্থ লঙ্ঘিত হয় এমন কোনো কাজ শেখ হাসিনা করবেন না। এটা আলোচনায় এক দেশের স্বার্থ রক্ষায় অন্যের সাথে সম্পর্ক নষ্ট না করার তাগিদ দেওয়া হয়। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা।
অনুমোদনবিহীন ব্লু ড্রিঙ্কস বাজারজাত করার অভিযোগে কন্টেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান ওরফে রাফসান দা ছোট ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল আকবর এ আদেশ দেন। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ক্ষমতাপ্রাপ্ত খাদ্য পরিদর্শক মোহাম্মদ কামরুল হোসেন জানান, ব্লু ড্রিঙ্কসের কোনো অনুমোদন নেই, এমনকি ওষুধ প্রশাসনও জানে না এটি ওষুধ না পানীয়। রপ্তানির পণ্য নিয়ে শত শত গাড়ির অপেক্ষা। চট্টগ্রামে 21টি বেসরকারি কন্টেইনার ডিপো আইসিডির চিত্র প্রায় এমনই। ডিপোর পার্কিং এলাকা ছাড়িয়ে প্রায় 5,000 গাড়ির সারি এখন সড়ক মহাসড়কে। আজ 9 তারিখে, আজকে 13 তারিখ, এখনো গাড়ি খালি হইতেছে না। সিএনএফের ফোন করলে ফোন রিসিভ করে না, বলতেছে খালি হইব। থাকা খাওয়া খুব সমস্যা, এখানে আনলোড করতেছে না মাল, এরা বলতেছে ডিপোতে জায়গা নাই। ঈদুল আজহা উপলক্ষে আসলে আমাদের বন্দরে প্রচুর গাড়ি লোড আনলোড বেড়ে গেছে, সামাল দিতে খুব কষ্ট হচ্ছে, তারপর আমরা চেষ্টা করতেছি সাধ্যমতো। ঈদের আগে পণ্য জাহাজীকরণের চাপ বেড়েছে কম বেশি 30 ভাগ। এ কারণে আইসিডিতে কন্টেইনার ভর্তি করার জন্য বিভিন্ন কারখানা থেকে পণ্য নিয়ে এসে জটে পড়েছে গাড়িগুলো। রপ্তানি পণ্যের যে ভলিউম সেটা গত 3 সপ্তাহ যাবৎ প্রায় 33 থেকে 35% বৃদ্ধি পেয়েছে, যেখানে আমরা প্রতিদিন প্রায় 3300 থেকে 3500 রপ্তানি পণ্যবাহী ট্রাক বা কাভার্ড ভ্যান রিসিভ করতাম। সেই সংখ্যা এখন এসে দাঁড়িয়েছে প্রায় 4,500 থেকে 5,000। একদিকে জাহাজের সংখ্যা আগের মতো আছে, একদিকে সিএফএস শেডের যে ক্যাপাসিটি 21টা অবডকে সেটাও আগের মতো আছে, শুধুমাত্র রপ্তানি পণ্যের পরিমাণটা বৃদ্ধি পেয়েছে। দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক কারখানা ঈদের স্বাভাবিক ছুটির পরও কয়েকদিন বন্ধ থাকে। সাথে শুরু হয়েছে ইউরোপ আমেরিকায় শীতকালীন পণ্য পাঠানো, যার রেশ পড়েছে আইসিডিগুলোতে। একদিকে আমাদের মালামালগুলি ইনসিকিউর অবস্থায় রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, অন্যদিকে আমরা যেই বায়ারদের নমিনেটেড ফরওয়ার্ডারদের ডেট অনুযায়ী আমরা মাল পাঠিয়েও সঠিক সময়ে অনবোর্ড করতে পারছি না। এই কারণে বায়াররা এটা নেগেটিভভাবে নিচ্ছে। যেহেতু বন্দরের মাধ্যমে পণ্য আনা নেওয়া হয়, ফলে প্রভাব পড়েছে সেখানেও। অন্য সময়ের চেয়ে দিনে আমদানি রপ্তানির কন্টেইনার বেশি যাচ্ছে, কম বেশি 1000। আমদানি রপ্তানিকারক এবং সিএনএফ এজেন্ট, শিপিং এজেন্ট সবাইকে আমরা আহ্বান জানিয়েছি যেন তারা সবসময়ই তাদের এই ডেলিভারি প্রক্রিয়াটা সহজভাবে রাখে এবং একই প্রক্রিয়া ডেলিভারি নেয়। একটা পার্টিকুলার সময়ে যেন তারা বেশি চাপ না দেয়। এমন বাস্তবতায় ডিপোতে গাড়ি থেকে সরাসরি কন্টেইনারে পণ্য ভর্তির অনুমতি আর পণ্য ভরা কন্টেইনার বন্দর ইয়ার্ডে রাখার সুবিধা মিললে সমস্যা দূর হতে পারে মত সংশ্লিষ্টদের। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। শুধু ক্রিকেটার নয়, এমন জয়ে স্বস্তিতে টাইগার ভক্তরাও। মিলেছে অনেক প্রশ্নের উত্তর। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাবলীল সাকিব আল হাসান দলের জয়ে অবদান রাখতে পেরে খুশি, তবে এদিনও কৃতিত্ব দিলেন সতীর্থদের। দলের জন্য কন্ট্রিবিউট করতে পারলে তো সবসময় ভালো লাগে, যে এখানে সবারই কন্ট্রিবিউট আছে, স্পেশালি পুরো বোলিং ইউনিটেরই। এক এক সময় এক একজনকে দরকার হয় এক এক সিচুয়েশনে, এবং সবাই যার যার জায়গায় কাজটা করছে দেখে আসলে সবার কন্ট্রিবিউশনটাই চোখে পড়ছে। মুস্তাফিজ যেভাবে বল করছে, তাসকিন নতুন বলে, সাকিব নতুন বলে যেভাবে বোলিং করছে, তো স্বাভাবিকভাবে এই কন্ট্রিবিউশনগুলোও দরকার হয় আরেকটা বলারকে খুব ভালো বল করার জন্য। দক্ষিণ আফ্রিকা ম্যাচের পর সাকিব আল হাসানের পারফরমেন্স নিয়ে মন্তব্য করেছিলেন বীরেন্দ্র সেহবাগ। সেই প্রশ্নের উত্তরে উদাসীন বাংলাদেশ অলরাউন্ডার। কারো কথায় কান না দিয়ে নিজের কাজটা করতে চান ঠিকভাবে। একটা কমেন্ট খুব আলোচনা হয়েছে, বীরেন্দ্র সেহবাগ। একটা প্লেয়ার কখনো কোনো প্রশ্নের উত্তর দিতে আসে না। প্লেয়ারের কাজ হচ্ছে সে যদি ব্যাটসম্যান হয় ব্যাটিং করা, দলের জন্য কন্ট্রিবিউট করা, সে যদি বলার হয় তার কাজ হচ্ছে ভালো বোলিং করা, উইকেটটা লাখের ব্যাপার থাকে। তাই সে যদি ফিল্ডার হয়, যখন সে ফিল্ডিং করে তার কাজ হচ্ছে প্রতিটা রান সেভ করা, যতগুলো ক্যাচ তার কাছে যায় ততগুলো ধরা। এখানে আসলে উত্তর দেওয়ার কিছু নাই কাউকে। নেপালের বিপক্ষে জয়ে নিশ্চিত হবে সুপার 8। ওই ম্যাচ জিতে সমর্থকদের ঈদ আনন্দ আরও বড় করার অপেক্ষায় টাইগাররা। ঈদের দিন, সো আমাদের একটা মুসলমান যারা আছি আমরা, তাদের জন্য একটা আনন্দের দিন। স্পেশালি বাংলাদেশে সবাই সেলিব্রেট করে, সেটা অন্য ধর্মের মানুষরাও আসলে ঈদের দিন সেলিব্রেট করে। তো আশা করব যে এরকম ঈদের একটা দিনে আমরা তাদের মুখে আরও বেশি হাসি ফোটাতে পারবো। ওয়েস্ট ইন্ডিজে সাকিবের সোনালী স্মৃতিতে যোগ হলো আরও একটি সেরা মুহূর্ত। শাফাত মিদুল, চ্যানেল 24।